এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর চ্যাপ্টার 7 সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ। তো আজকে আমি তোমাদেরকে পার্ট 4 এ যে পয়েন্টটি ডিসকাস করব সেটি হলো কার্বোহাইড্রেটের ভূমিকা বা ইন্ট্রোডাকশন অফ কার্বোহাইড্রেট। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করা যাক। এই যে কার্বোহাইড্রেট, এই কথাটি আমরা প্রথম লিখে নিই। তো এই কার্বোহাইড্রেট, এই কথাটাকে বিশ্লেষণ করলে দুটো শব্দ পাওয়া যায়। কি কি পাওয়া যায়? একটি হচ্ছে কার্বো, অপরটি হচ্ছে হাইড্রেট। তো এই কার্বো কথার অর্থ হচ্ছে কার্বন। এই কার্বন হাইড্রেটের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? এই কার্বন হাইড্রেটের সাথে যুক্ত হয়ে গঠন করে কার্বোহাইড্রেট। কি গঠন করে? গঠন করে কার্বোহাইড্রেট। ক্লিয়ার? তো এই কার্বোহাইড্রেট কোথা থেকে আসে? এই কার্বোহাইড্রেট উদ্ভিদরা, কি বললাম, এই কার্বোহাইড্রেট উদ্ভিদেরা সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের দেহে অঙ্গীভূত করে। কি বললাম? উদ্ভিদেরা সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদেরা সালোক সংশ্লেষের মাধ্যমে এই কার্বোহাইড্রেট বা শর্করাকে নিজের দেহে অঙ্গীভূত করে। প্রাণীরা সেই উদ্ভিদ ভক্ষণের মাধ্যমে নিজেদের দেহের কার্বোহাইড্রেটের প্রয়োজনীয়তাটা মেটায়। ক্লিয়ার? তাহলে শর্করা জাতীয় খাদ্য প্রধানত আসে উদ্ভিদের থেকে। তাহলে এই কার্বোহাইড্রেট বা শর্করা হলো জল সমন্বিত কার্বন যৌগ। কি বললাম? কার্বোহাইড্রেট বা শর্করা হলো জল সমন্বিত কার্বন যৌগ। ক্লিয়ার? তো এই শর্করা বা কার্বোহাইড্রেট তাহলে কি কি উপাদান সহযোগে গঠিত? এই শর্করা বা কার্বোহাইড্রেট যে উপাদানগুলো সহযোগে গঠিত সেগুলো হলো কার্বন, হাইড্রোজেন, এবং অক্সিজেন। ক্লিয়ার? তাহলে কার্বোহাইড্রেটের উপাদানগুলো কি কি হলো? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এর থেকে আমরা কিভাবে সংজ্ঞায় উপনীত হব? তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা বা ডেফিনেশনটা কি হবে? কার্বোহাইড্রেটের ডেফিনেশন সেটাই হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বিত যে যৌগ। কি বললাম? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বিত যে যৌগ, যার রাসায়নিক সংকেত কি? যার রাসায়নিক সংকেত হচ্ছে CmH2O এর হোল N। তার মানে আমি এই যে কার্বোহাইড্রেট বলেছিলাম, এটি বলেছিলাম কি? এটি জল সমন্বিত কার্বন যৌগ, তাই তো? তার মানে কার্বন এবং জল এই দুটোর সমন্বয়ে এই কার্বোহাইড্রেটের রাসায়নিক সংকেতটা তৈরি হয়েছে। তাহলে এই যে এম আর এন, এই এম আর এন কি?
এই এম আর এন হলো দুটি আলাদা সংখ্যা। ক্লিয়ার? সেক্ষেত্রে এই জায়গায় 6 হতে পারে, এই জায়গায় 6 হতে পারে, কি এই জায়গায় 4 হতে পারে, এই জায়গায় 5 হতে পারে, ঠিক আছে, কি এই জায়গায় 6 হতে পারে, এই জায়গায় 2 হতে পারে, যা খুশি। তো কোষীয় গঠনে কার্বোহাইড্রেটের কি এমন ব্যবহার রয়েছে? কোষীয় গঠনে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড আমরা কাকে বলি? নিউক্লিক অ্যাসিড আমরা বলি নিউক্লিক অ্যাসিড আমরা কাকে বলবো? ডিএনএ, আরএনএ। এই ডিএনএ এবং আরএনএ গঠনে কি ব্যবহৃত হয়? শর্করা ব্যবহৃত হয়। এই ডিএনএ বা আরএনএ গঠনে কি ব্যবহৃত হয়? শর্করা বা কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়। কি বললাম? ডিএনএ বা আরএনএ গঠনে শর্করা বা কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়। ক্লিয়ার? তো এই কার্বোহাইড্রেট যে ব্যবহৃত হয়, সেই কার্বোহাইড্রেটের নামটা কি? সেই কার্বোহাইড্রেটের নাম হলো রাইবোজ। এই রাইবোজ শর্করা ডিএনএ বা আরএনএ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে ডিএনএ বা আরএনএ গঠনে যে শর্করাটি ব্যবহৃত হয় বা কার্বোহাইড্রেটটি ব্যবহৃত হয়, তার নাম কি? তার নাম হলো রাইবোজ শর্করা। এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো কার্বোহাইড্রেটের গঠন বা স্ট্রাকচার অফ কার্বোহাইড্রেট। তো স্ট্রাকচার অফ কার্বোহাইড্রেট জানতে হলে জেনে নিতে হবে কার্বোহাইড্রেট কি কি দ্বারা গঠিত। কার্বোহাইড্রেট কি কি দ্বারা গঠিত বলতো? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের দ্বারা গঠিত। এই তিনটি যৌগের দ্বারা গঠিত হয় কার্বোহাইড্রেট। তো এই কার্বোহাইড্রেট আমাদের দেহে কিসের যোগান দেয়? কার্বোহাইড্রেট আমাদের দেহে যোগান দেয় শক্তির। কিসের যোগান দেয়? শক্তির বা এনার্জির যোগান দেয়। তো কার্বোহাইড্রেটের তাহলে রাসায়নিক সংকেতটা কি হবে? কার্বোহাইড্রেটের রাসায়নিক সংকেত হবে CmH2O এর হোল N। এটা হবে কার্বোহাইড্রেটের রাসায়নিক সংকেত। তো একটি সরল শর্করার উদাহরণ দাও তো। একটি সরল শর্করা হলো গ্লুকোজ। কি বললাম? একটি সরল শর্করা হলো গ্লুকোজ। এই গ্লুকোজের রাসায়নিক সংকেতটা কি? এই গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লেখা যেতে পারে C6H2O এর হোল 6। তার মানে এই M সমান সমান হলো 6, N সমান সমান হলো 6। ক্লিয়ার? এরপরে আসছি আরো একটি শর্করা, সেটি হলো রাইবোজ। কি বললাম? আরেকটি শর্করা, সেটি হলো রাইবোজ। এই রাইবোজের রাসায়নিক সংকেত কি? এই রাইবোজের রাসায়নিক সংকেত হচ্ছে C5H10O5। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটিকে আমরা লিখতে পারি C5H2O এর হোল 5। সেক্ষেত্রে এখানে M সমান 5, আবার N সমানও 5 হয়। ক্লিয়ার? তো দুটি শর্করা
পরস্পর যুক্ত হয়ে গঠন করে যৌগিক শর্করা। কি বললাম? দুটো শর্করা পরস্পর যুক্ত হয়ে গঠন করে যৌগিক শর্করা, অর্থাৎ যৌগিক শর্করাটা বিশ্লিষ্ট হয়ে সরল শর্করায় পরিণত হয়, কিন্তু সরল শর্করা আর কোনো রূপে রূপান্তরিত হতে পারে না। ক্লিয়ার? তাহলে দুটি শর্করা যুক্ত হয়ে কি গঠন করে? যৌগিক শর্করা। দুটি শর্করা, যেমন ধরো দুটো গ্লুকোজ, এগোনো গ্লুকোজের সাথে আবার এগোনো যদি গ্লুকোজ যোগ হয়, তখন গঠন করে কি? গঠন করে যে যৌগিক শর্করা, সেই যৌগিক শর্করাটা হচ্ছে মল্টোজ। কি গঠন করে? মল্টোজ। ক্লিয়ার? আবার দেখো, গ্লুকোজের সাথে কি বললাম? গ্লুকোজের সাথে কি যুক্ত হয়ে? গ্যালাক্টোজ যুক্ত হয়ে। এই গ্লুকোজ গ্যালাক্টোজের সাথে যুক্ত হয়ে গঠন করে কি বলতো? গঠন করে ল্যাকটোজ। কি গঠন করে? ল্যাকটোজ নামক শর্করা। ক্লিয়ার? তো এই যে কার্বোহাইড্রেটের যে স্ট্রাকচার, এই কার্বোহাইড্রেটের স্ট্রাকচারে দেখো দুই অণু গ্লুকোজ যুক্ত হয়ে গঠন করে কি? মল্টোজ। গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ যুক্ত হয়ে গঠন করে ল্যাকটোজ। ঠিক আছে? তো যখন এই শর্করাগুলো 2 থেকে 10টি শর্করা পরস্পর সংযুক্ত হয়, কয়টি শর্করা? 2 থেকে 10টি শর্করা যখন পরস্পর যুক্ত হয়ে যে শর্করা গঠন করে, সেই শর্করাটা বা কার্বোহাইড্রেটকে বলা হয় অলিগোস্যাকারাইড। কি বলা হয়? তাকে বলা হয় অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডটা কি তাহলে? অলিগোস্যাকারাইডে শর্করার পরিমাণ থাকবে 2 থেকে 10টি। এবার দেখো, যদি 10-এর বেশি এই সরল শর্করা পরস্পর যুক্ত হয়ে যে শর্করা গঠন করে, কি বললাম? 10-এর বেশি এই 10-এর বেশি সরল শর্করা পরস্পর সংযুক্ত হয়ে যে শর্করাটি গঠন করে, সেই শর্করাটিকে বলা হয় পলিস্যাকারাইড। ক্লিয়ার? তো দুটি সরল শর্করা পরস্পর সংযুক্ত থাকে যে বন্ধনী বা বন্ডের দ্বারা, তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী। কি বলা হয়? তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী। কি বললাম? দুটি সরল শর্করা পরস্পর সংযুক্ত থাকে গ্লাইকোসাইডিক বন্ধনীর দ্বারা। এই একটা সরল শর্করা, এই একটা সরল শর্করা, এই দুটি সরল শর্করা পরস্পর সংযুক্ত থাকে যে বন্ধনী বা বন্ডের দ্বারা, সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। কি বললাম? গ্লাইকোসাইডিক বন্ধনী বা গ্লাইকোসাইডিক বন্ড। দেখো, এই যে গ্লাইকোসাইডিক বন্ডটা, কি বললাম? এই যে গ্লাইকোসাইডিক বন্ড, এই গ্লাইকোসাইডিক বন্ড হলো একটি কোভ্যালেন্ট যোজক বা বন্ড। কি বললাম? এই গ্লাইকোসাইডিক বন্ড হলো কি? কোভ্যালেন্ট বন্ড, যা একটি শর্করাকে অপর কোনো যৌগের সাথে সংযুক্ত থাকতে সহায়তা করে।
এরপর আমি যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো কার্বোহাইড্রেটের রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার অফ কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট প্রাথমিক যে উপাদানগুলো নিয়ে গঠিত সেগুলো কি কি? সেগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কি কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো কার্বোহাইড্রেটে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা কত থাকে? হাইড্রোজেন এই অক্সিজেনের অনুপাত থাকে 2:1। কত থাকে? 2:1, যা জলের হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতের সমান। তো কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কি? কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হলো CmH2O এর হোল এন। ক্লিয়ার? এটি হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। তো গ্লুকোজের রাসায়নিক সংকেতটা কি? গ্লুকোজের রাসায়নিক সংকেত হচ্ছে C6H12O6। ক্লিয়ার? তো গ্লুকোজে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা কত থাকে? এই গ্লুকোজে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থাকে 2:1। কিছু কিছু শর্করা রয়েছে যাদের হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা 2:1 অনুপাতে থাকে না। কি বললাম? হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা 2:1 অনুপাতে থাকে না যেসব শর্করায়, সেই সব শর্করার একটি নাম হলো র্যামনোজ। কি বললাম? সেই সকল শর্করার একটি উদাহরণ হলো র্যামনোজ। আবার দেখো কিছু কিছু অ্যাসিড রয়েছে। কি কি? সেগুলো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফর্মালডিহাইড। কি বললাম? দেখো এই যে অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফর্মালডিহাইড, এগুলো কিন্তু কার্বোহাইড্রেট নয়। এগুলো কি? এগুলো কার্বোহাইড্রেট নয়। এগুলো কি? কার্বোহাইড্রেট নয়। ক্লিয়ার? তো কার্বোহাইড্রেট না হওয়া সত্ত্বেও এগুলোতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কি বললাম? এগুলোতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা থাকে 2:1 অনুপাতে। তাহলে রাসায়নিক গঠন অনুসারে কার্বোহাইড্রেট হলো উচ্চ হাইড্রোক্সি অ্যালকোহলের অ্যালডিহাইড এবং কিটোন লব্ধ পদার্থ। কি বললাম? রাসায়নিক গঠন অনুসারে কার্বোহাইড্রেট হলো কি বললাম? উচ্চ হাইড্রোক্সি অ্যালকোহলের কি কি? অ্যালডিহাইড এবং কিটোন লব্ধ পদার্থ। ক্লিয়ার? তাহলে কার্বোহাইড্রেটটা কি হলো?
রাসায়নিক গঠন অনুসারে কার্বোহাইড্রেট হলো উচ্চ হাইড্রোক্সি অ্যালকোহলের, কি বললাম, উচ্চ হাইড্রোক্সি অ্যালকোহলের অ্যালডিহাইড এবং কিটোন লব্ধ পদার্থ। ক্লিয়ার? তাহলে কার্বোহাইড্রেটের গঠন এবং কার্বোহাইড্রেটের যে রাসায়নিক গঠন তোমাদেরকে পড়ালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসছি কার্বোহাইড্রেটের উৎসটা কি। কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো উদ্ভিজ উৎস। কি বললাম? কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো উদ্ভিজ উৎস। তো কেন কার্বোহাইড্রেটের প্রধান উৎস উদ্ভিজ উৎস? কারণ উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় যে শর্করা বা কার্বোহাইড্রেট উৎপন্ন করে, সেই কার্বোহাইড্রেটটা নিজের দেহে আত্তীকরণ করে এবং সেখান থেকেই প্রাণীরা তাদের খাদ্যের মাধ্যমে সেই কার্বোহাইড্রেটটাকে নিজেদের দেহের প্রয়োজন মেটায়। তাহলে উদ্ভিজ উৎস অর্থাৎ উদ্ভিদরা নিজেরাই এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে। কিন্তু প্রাণীদেহ কার্বোহাইড্রেট বর্তমান কেবলমাত্র পাঁঠার যকৃৎ এবং পেশিকোষে গ্লাইকোজেন রূপে এদের সঞ্চিত থাকতে দেখা যায়। প্রাণীজ উৎসটা কি তাহলে? প্রাণীজ উৎস হলো পাঁঠার যকৃৎ এবং পেশিকোষ। এই পাঁঠার যকৃৎ এবং পেশিকোষে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। কি রূপে? এই গ্লুকোজ সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে। ক্লিয়ার? তাহলে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে পাঁঠার যকৃৎ এবং পেশিকোষের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তাহলে কার্বোহাইড্রেটের ইন্ট্রোডাকশন আমি এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।